ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নন, অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিড়িক পড়েছে। দেশটির সরকার ভারতীয়দের সে দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়েছে তা গণহারে বাতিল করছে। তাই ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নয়, অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিড়িক পড়েছে। দেশটির সরকার ভারতীয়দের সেই দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়ছে তা গণহারে বাতিল করে দিচ্ছে। বিশ্বব্যাপী চালানো সব মিথ্যাচার আর প্রোপাগান্ডার সমালোচনা করছে বিশ্ব মুসলিম দেশগুলো। এর প্রেক্ষিতে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য মুসলিম দেশগুলো মুসলমানরা ভারতকে বয়কটের ডাক দিয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের প্রবণতা বেড়ে গেছে। আমার এক বন্ধু আর কি, সে বলতেছিল যে ভারতের সঙ্গে তোমরা যেরকম করো, মানে ইন্ডিয়ান ফ্রেন্ড আর কি, মাঝে মাঝে ফোনে আলাপ হয়, তো বলে কি ভাই তোমরা তো আসলে আমাদের বগলতলায় আছো। বগলতলা মানে দেখায় এই যে বগলের নিচে ওখানে তুমি আসো, আমি যদি চাপ দিই তুমি কিন্তু শেষ। আমি বললাম হ্যাঁ কথা সত্য, ভৌগোলিক ভাবে আমরা বগলতলায় আছি, কিন্তু ভাবো তো এই বগলতলায় যদি এটা ফোড়া হয় তোমার কি অবস্থা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বা যাহারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে কঠিন বিপদের মধ্যে পড়ে গেল ভারত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে ভারত বয়কটের ডাক দিয়েছে পুরো বিশ্বের মুসলিম দেশগুলা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মুসলিম বিশ্ব একই সাথে ভারত বয়কটের ডাক দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মুসলিম বিশ্ব থেকে ভারত বয়কটের ডাকের পরেই এখন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী কঠিন বিপদের মধ্যে ভারত। বাংলাদেশ বিরোধী চক্রান্ত কিংবা ষড়যন্ত্র, মিথ্যা অপতথ্য ছড়ানোর প্রেক্ষিতেই ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত সহ ভারত বয়কটের ডাক দিয়েছে বিশ্বের যেসব দেশগুলো, তাদের মধ্যে রয়েছে অন্যতম দুবাই, সৌদি আরব, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ইরান, এগুলো রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতার ইতিহাস রয়েছে এবং সম্প্রতি বাংলাদেশের সাথে সম্পর্কেও উত্তেজনা দেখা দিয়েছে। হিন্দু অধ্যুষিত দেশ ভারত, বিশেষ করে মুসলিম মেজরিটি দেশ বাংলাদেশকে লক্ষ্য করে যে প্রোপাগান্ডা এবং মিথ্যাচারের প্রচার করে আসছে তারা কয়েকদিন ধরে, তা বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে। এরই প্রেক্ষিতে শুধু বাংলাদেশ নয়, এবারে অন্যান্য মুসলিম দেশগুলোর মুসলমানরাও ভারতের বয়কটের ডাক দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের প্রবণতা বেড়ে গেছে। আরব আমিরাতের সরকার ভারতীয়দের পর্যটক ভিসা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। 10 ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, অতীতে সংযুক্ত আরব আমিরাতে ভারত থেকে ভিসা আবেদন করার পর প্রায় 99% মানুষ ভিসা পেত। তবে সম্প্রতি আরব আমিরাত সরকারের নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসা বাতিলের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে কিভাবে পুরো মুসলিম বিশ্ব ভারতকে বয়কটের ডাক দিল সেটা আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন থেকে, তারপরে কথা বলি। হাসিনা পালিয়ে বাপের বাড়ি চলে যাওয়ায় পাগলা কুত্তার মতো আচরণ শুরু করেছে উগ্র হিন্দু অধ্যুষিত নরেন্দ্র মোদীর দেশ ভারত। তবে এবার পাগলা কুত্তাকে শান্ত করতে ভ্যাকসিন নিয়ে হাজির হচ্ছে মুসলিম মেজরিটি দেশগুলো। তবে শুধু মুসলিম দেশই নয়, এবং বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে কানাডা, আমেরিকার মতো দেশগুলো। বাংলাদেশকে হাতের মুঠোয় নিতে ভারত যে প্রপাগান্ডা এবং মিথ্যাচারের প্রচার করেছে তা বন্ধ না করলে ভারতীয়দের আর ভিসা দিবে না দুবাই। তাছাড়া কানাডা ও ভারতকে তাদের শত্রু দেশের তালিকায় স্থান দিয়েছে। যে ট্রাম্পের সাহসে মোদি গর্ব করত, সেই আমেরিকাও এখন ভারতের বিরুদ্ধে। মোট কথা, ভারত দাদাগিরি করতে গিয়ে কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে কি বলছে এসব দেশগুলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। হোটেল বুক করে বিমানের টিকিট কেটেও দুবাই যাওয়া বাতিল করতে হচ্ছে ভারতীয়দের। এর ফলে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে ভারত। সংযুক্ত আরব আমিরাত প্রশাসন পর্যটক ভিসার ব্যাপারে কড়াকড়ি করায় সমস্যায় পড়েছেন তারা। অনেক ভারতীয়ের ভিসা পাবার পরেও তা বাতিল হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী আগে দুবাইয়ের ভিসা আবেদনের 99% অনুমোদিত হতো,
কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টেছে। অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় সব নথি দেওয়ার পরেও ভিসার আবেদন প্রত্যাখ্যান হচ্ছে বলেই ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত সরকার সম্প্রতি দুবাইয়ের পর্যটকদের ভিসার জন্য নতুন এবং কঠোর নিয়ম আরোপ করেছে। নতুন নিয়মে বলা হয়েছে, পর্যটকদের তাদের হোটেল বুকিং এর বিবরণ এবং ফেরার বিমান টিকিট দাখিল করতে হবে ভিসা আবেদনের সময়। শুধু তাই নয়, যদি কেউ দুবাইয়ে কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব বা পরিচিত কারো কাছে ওঠে, সেক্ষেত্রে ওই লোকের যাবতীয় তথ্য জমা করতে হবে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, আগে 1 থেকে 2% ভিসার আবেদন বাতিল হতো, কিন্তু বর্তমানে ভিসা বাতিলের সংখ্যা বেড়েছে। এখন প্রতিদিন পর্যটকদের 100টি আবেদনের মধ্যে 90 থেকে 95টি বাতিল হচ্ছে। এক পর্যটন সংস্থার কর্মকর্তা নিখিল কুমার বলেন, নিশ্চিত বিমান টিকিট এবং হোটেলে বুকিং থাকা সত্ত্বেও ভিসার আবেদন বাতিল হয়ে যাচ্ছে। এর ফলে অনেকেই আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারণ পর্যটকদের শুধু ভিসা আবেদনের ফি নয়, বিমান টিকিট এবং হোটেল বুকিং এর জন্য টাকা দিতে হচ্ছে। আমিরাত প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী শুধু বিমানের টিকিট এবং হোটেল বুকিং এর বিবরণ দিলেই হবে না। ভ্রমণকারীদের প্রমাণ করতে হবে দুবাইয়ে থাকার জন্য তাদের কাছে যথেষ্ট অর্থ রয়েছে। যদি হোটেলে থাকতে চান, তবে তার ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম 50,000 টাকা থাকতে হবে। আবেদনকারীকে ভিসার আবেদনপত্রের সঙ্গে শেষ 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং প্যান কার্ডের প্রতিলিপি জমা করতে হবে। এদিকে কানাডার শত্রু দেশের তালিকায় স্থান পেয়েছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী রাষ্ট্র ভারত। এরই মধ্যে কানাডা 6 ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। ভারতীয় কূটনীতিক এবং গোয়েন্দারা কানাডার মাটিতে হত্যাকাণ্ড, চাঁদাবাজি, অপহরণ, জবরদস্তি ও হয়রানির মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এজন্য ভারত ও কানাডার সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। অভিযোগ আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার বিদেশের মাটিতে, বিশেষ করে কানাডা ও যুক্তরাষ্ট্রে দমনপীড়ন কর্মকাণ্ড পরিচালনা করছে এবং ভারত রাষ্ট্রের সমালোচকদের তারা লক্ষ্যবস্তু বানাচ্ছে। অর্থাৎ ভারত যে মুসলিম নিধন এবং হিন্দু শিখ যারা ভারত সরকারের সমালোচনা করে, তাদেরকে নরেন্দ্র মোদী গোয়েন্দাদের দিয়ে শেষ করে দেয়। উল্লেখ্য, গত বছরে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় একটি শিখ মন্দিরের বাহিরে শিখ আন্দোলনকর্মী হরদীপ সিং নির্জর হত্যাকাণ্ডের আগ পর্যন্ত ভারতের সঙ্গে কানাডা তুলনামূলকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল। নির্জর ভারতের পাঞ্জাব রাজ্য ভেঙে খালিস্তান নামে একটি স্বাধীন শিখ রাষ্ট্র গঠনের আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। খালিস্তানিদের আন্দোলন ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এই আন্দোলনের অধিকাংশ নেতা বিদেশে বাস করা পাঞ্জাবি। 2020 সালের একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনায় যুক্ত থাকার মিথ্যা অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ কানাডার কাছে নির্জরকে হস্তান্তর করার দাবি জানিয়েছিল, কিন্তু কানাডা তা করেনি, বরং নির্জরকে নিরাপত্তা দিয়েছিল কানাডা। কিন্তু ভারত সরকার মোতায়েন করে নির্জরকে গুপ্ত হামলা চালিয়ে শেষ করে দেয়। গত বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী ট্রুডো নজিরবিহীনভাবে প্রকাশ্যে বিবৃতি দেন যে নির্জর হত্যাকাণ্ডে ভারতীয় এজেন্টরা জড়িত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণ আছে। ভারত পাল্টা অভিযোগ করে যে কানাডা সন্ত্রাসীদের ও ভারত বিরোধী লোক যারা ভারত রাষ্ট্রের জন্য হুমকি, তাদেরকে আশ্রয় দিয়েছে। এবছরের শুরুর দিকে কানাডিয়ান পুলিশ নির্জর হত্যার সঙ্গে জড়িত স্কোয়াডে যুক্ত থাকার অভিযোগে 3 জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে। সম্প্রতি কানাডিয়ান পুলিশ একটি বিস্ফোরক প্রেস কনফারেন্সে দাবি করে যে তারা তথ্য প্রমাণ উদ্ঘাটন করেছে যে ভারতের জ্যেষ্ঠ কূটনীতিক ও দূতাবাসের কর্মকর্তারা হত্যা, নিগ্রহ ও কানাডিয়ান শিখদের হুমকি দেওয়ার সঙ্গে জড়িত অপরাধীদের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। তাছাড়া কানাডা সরকার ভারতীয়দের জন্য সেদেশে ভিসা প্রক্রিয়াও বন্ধ রেখেছে। সব মিলে ভারত ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক এখন পুরোপুরি ভেঙে পড়েছে। খুব তাড়াতাড়ি সেটার উন্নয়ন হবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কানাডা বলেছে তারা নির্জর হত্যাকাণ্ডে তদন্ত এবং ভারতের অব্যাহত সহিংসতার অভিযোগগুলো 5 আইসের সঙ্গে সমন্বিতভাবে তদন্ত করবে। 5 আইস হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের গোয়েন্দা তথ্য আদান প্রদানের সংস্থা। যুক্তরাষ্ট্র বলেছে তারা যুক্তরাষ্ট্রের মাটিতে ভারত সরকারের হত্যা চেষ্টার অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভারত যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করছে, কিন্তু কানাডার তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। এই ঘটনা প্রবাহের উল্লেখযোগ্য ভূ রাজনৈতিক প্রভাব থাকতে পারে। ভারতকে একটা ক্রমবর্ধমান পরাশক্তি হিসাবে দেখা হচ্ছে এবং দেশটি পশ্চিমা দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও অর্থনৈতিক মিত্র। যা হোক, এই সম্পর্ক জটিল হয়ে উঠতে পারে যদি সত্যি সত্যি এই অভিযোগের প্রমাণ পাওয়া যায় যে মোদী সরকার বিদেশের মাটিতে দমন পীড়নের সঙ্গে জড়িত। এরই মধ্যে ভারত দক্ষিণ এশিয়ার দেশগুলোকে উত্তক্ত করে এবার আমেরিকারও পশ্চাৎ দেশে আঙ্গুল দেওয়া শুরু করে দিয়েছে। মরণের বার বাড়লে যা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর
ও ডিপ স্টেটের বিভিন্ন শক্তি নাকি ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ এনেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি। দলটি বলছে এই তৎপরতায় একদল অনুসন্ধানী সাংবাদিক এবং ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জড়িত। 2 দশক ধরে ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক জোরালো। কিছু ভিন্নতা ও উত্তেজনা থাকার পরও এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে 2 দেশ। এমন সময় এই অভিযোগ বিস্ময়কর বলে মনে করা হচ্ছে। এদিকে ভারতের চুলকানি বেড়ে যাওয়ায় সামান্য মলম দিয়েছে যুক্তরাষ্ট্র। উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য ভর্তি হন আমেরিকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে। এক্ষেত্রে ভারত থেকে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য। তবে ভারতীয় শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসা ভারতীয় শিক্ষার্থীরা সবচেয়ে কম পেয়েছেন। এর মানে আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় শিক্ষার্থীরা ব্যাপকভাবে ভিসা প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত বছরের প্রথম 9 মাসে আগের বছরের তুলনায় ভারতীয়রা 83% ভিসা কম পেয়েছেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য মোট 4008টি স্টুডেন্ট ভিসা ইস্যু করা হয়েছে। 2023 সালের একই সময়ে এই সংখ্যা ছিল 80,495, অর্থাৎ 11 মাসে ভারতীয় শিক্ষার্থীরা 83% ভিসা কম পেয়েছেন। উল্লেখ্য, ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত অর্থ বছরের 31 মার্চ পর্যন্ত কানাডা ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $9 বিলিয়ন। বর্তমান এই অঙ্ক শূন্যের কোটায় চলে আসতে শুরু করেছে। তাছাড়া বাংলাদেশেও ভারত প্রতি বছর $13 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করে সেটিও বন্ধ হবার পথে। পাশাপাশি আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের ভিসাও বন্ধ। অন্যদিকে প্রতিদিন ডলারের বিপরীতে কমছে ভারতীয় মুদ্রা রুপির দাম। এছাড়াও ভারত নিজ দেশের বিদেশি মিশন ও দূতাবাসগুলোকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ সব রাষ্ট্রকে তারা অবহেলা করে নিজেরাই এখন বিপদগ্রস্ত। ধীরে ধীরে ভারত বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে। সুপ্রিয় দর্শক, সব মিলে এখন দাদা বাবুদের হাতে হ্যারিকেন আর পেছনে বাস ঢোকার উপক্রম হয়েছে। পাকিস্তানের সাথে দীর্ঘদিনের শত্রুতায় জড়িয়েছে ভারত। এবার বাংলাদেশের সাথেও শত্রুতায় জড়াচ্ছে হিন্দু অধ্যুষিত দেশটি। বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে তাদের যে প্রোপাগান্ডা ও মিথ্যাচার বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে, সেই ধারাবাহিকতায় ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নন, অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিড়িক পড়েছে। দেশটির সরকার ভারতীয়দের সে দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়েছে তা গণহারে বাতিল করছে। 10 ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড অনুযায়ী অতীতে আমিরাতের ভিসার জন্য ভারত থেকে আবেদন করা হলে প্রায় 99% মানুষই ভিসা পেতেন। সেখানে নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে। ফলে ভারতীয় পর্যটকরা হতাশার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া বলছে, উপসাগরীয় অঞ্চলের দেশটিতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা পর্যটকদের জন্য ভিসার কঠোর নীতি কার্যকর করা হয়েছে। এখন থেকে যারা দেশটিতে গিয়ে হোটেলে থাকবে তাদের সেই হোটেলের বুকিংয়ের প্রমাণ ও বিমানের টিকিটের কপি জমা দিতে হবে। এছাড়া যারা স্বজনের বাড়িতে থাকার পরিকল্পনা করবেন তাদের সে বিষয়ে যথাযথ তথ্য কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। সংযুক্ত আরব আমিরাতের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশন প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট দেশটির ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে। এছাড়া দুবাই যাওয়ার মতো অর্থ ব্যাংকে আছে কিনা তা নিশ্চিতে ব্যাংক স্টেটমেন্টও জমা দিতে হবে। পর্যটককে দেশটিতে যাওয়ার আগের শেষ 3 মাসের বেতনও দেখাতে হবে। 1947 সাল থেকে পাকিস্তানের সাথে দীর্ঘদিনের শত্রুতায় জড়িয়ে আছে ভারত। এবার বাংলাদেশের সাথেও শত্রুতায় জড়াচ্ছে হিন্দু অধ্যুষিত এই দেশটি। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে বেশ জটিল জায়গায় দাঁড়িয়ে। বিশেষ করে মুসলিম প্রধান দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও মিথ্যাচার বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। সেই ধারাবাহিকতায় ভারতকে বয়কট করতে বাংলাদেশের মুসলমানরাই শুধু নয়, অন্যান্য দেশের মুসলমানরাও ভারতকে বর্জনের ঘোষণা দিচ্ছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের হিড়িক পড়েছে। দেশটির সরকার ভারতীয়দের সেই দেশের পর্যটক হিসেবে যত আবেদন পড়ছে তা গণহারে বাতিল করে দিচ্ছে। ভারতীয়দের জন্য সংযুক্ত আরব আমিরাতের ও মুসলিম দেশগুলোর ভিসা কতটা কঠিন হয়ে উঠছে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ভারতীয়দের ভিসা আবেদন আশঙ্কাজনক হারে বাতিল করে দিচ্ছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত।
উপসাগরীয় দেশটির নতুন কড়া আইনের কারণে অন্যান্যদের মতো ভারতীয়দের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। গত 9 ডিসেম্বর সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এর আগে ভারতীয়রা দুবাইয়ে যাওয়ার আবেদন করলে প্রায় 98% ভিসাই পেয়ে যেতেন। সেখানে নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিলের হার রেকর্ড সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে ভারতীয়রা, কারণ এর সঙ্গে হোটেল বুকিং ও ফ্লাইট বুকিং বাতিল করতে বাধ্য হচ্ছেন আবেদনকারীরা। দুবাই সরকারের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশন প্রমাণে বিমান টিকিট, রিটার্ন টিকিট সবকিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হয়। এছাড়া ভারতীয়দের দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স বা সামর্থ্য আছে কিনা তা নিশ্চিত করতে হয়। পর্যটকদের শেষ 3 মাসের বেতনও দেখাতে হয়। তাছাড়া ন্যূনতম 50,000 রুপি সহ ব্যাংক স্টেটমেন্ট, প্যান কার্ড নথি হিসেবে যুক্ত করতে হয়। এসব জটিলতার কারণে ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে। গত 2 ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব ধরনের প্রক্রিয়া। শুধু তাই নয়, ভারতের সঙ্গে একটার পর একটা চুক্তিও বাতিল করছে বাংলাদেশ। খাদ্যপণ্য সহ বিভিন্ন জিনিস রপ্তানি আমদানিতেও লাগছে নিষেধাজ্ঞা। অন্যদিকে 2024 সালে যুক্তরাষ্ট্রে স্টাডি ভিসা পাওয়ার ক্ষেত্রে ভারতীয় শিক্ষার্থীরা নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। বছরের প্রথম 9 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় শিক্ষার্থীদের জন্য ইস্যু করা F1 ভিসার সংখ্যা গত বছরের তুলনায় প্রায় 38% কমে গেছে। শুধু মুসলিম দেশ নয়, এবার ভারত সহ 14 দেশের শিক্ষার্থীদের বিশেষ ভিসা কর্মসূচি বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। যেন বিশ্ব রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের বিপদ ঘণ্টা বাজছে ভারতের। দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে চাওয়া ভারত এখন এশিয়ার অন্যতম শত্রু রাষ্ট্রে পরিণত হচ্ছে। পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা ঐতিহাসিক হলেও বাংলাদেশ কিংবা এশিয়ার অন্য দেশগুলোর সাথে ভারতের একটি সুসম্পর্ক বজায় ছিল। কিন্তু বর্তমানে ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, মালদ্বীপ এমনকি ভুটানের সাথে ভারতের বিরোধ চলছে। ভারতের অন্যতম মিত্র বলে পরিচিত বাংলাদেশ। শেখ হাসিনার সরকার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে রয়েছে। বাংলাদেশের জনগণ এমনকি সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিও ভারত বয়কটের ডাক দিয়েছে। এবার এই সাথে যোগ দিল মুসলিম বিশ্ব। হিন্দু অধ্যুষিত দেশ ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেদেশে উগ্র হিন্দুত্ববাদের বিকাশ ঘটে। সেদেশে বসবাসরত মুসলিম সংখ্যালঘুদের ওপর অকথ্য নির্যাতন চালায় সব উগ্র হিন্দুত্ববাদীরা, যার খবর প্রায় শিরোনাম হয় বিশ্ব মিডিয়ায়। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যাচার চালায় ভারতীয় গণমাধ্যম। বিশ্বব্যাপী চালানো সব মিথ্যাচার আর প্রোপাগান্ডার সমালোচনা করছে বিশ্ব মুসলিম দেশগুলো। এর প্রেক্ষিতে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য মুসলিম দেশগুলো মুসলমানরা ভারতকে বয়কটের ডাক দিয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের প্রবণতা বেড়ে গেছে। দেশটির সরকার ভারতীয়দের পর্যটক ভিসা একের পর এক বাতিল করতে শুরু করেছে। 10 ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগের সংযুক্ত আরব আমিরাতে ভারত থেকে ভিসা আবেদন করার পর প্রায় 99% মানুষ ভিসা পেতেন। তবে সম্প্রতি আমিরাত সরকারের নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসা বাতিলের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনের কারণে ভারতীয় পর্যটকরা হতাশ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নতুন নীতির আওতায় যারা আমিরাতে পর্যটন করতে যাবেন তাদেরকে আরো কঠোর নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। এখন থেকে পর্যটকদের হোটেল বুকিং এবং বিমানের টিকিটের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। যারা স্বজনের বাড়িতে থাকতে চান তাদের সেই সম্পর্কে যথাযথ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। এছাড়া আমিরাতের নতুন ভিসা নীতির অংশ হিসেবে একজন পর্যটককে তার হোটেল রিজার্ভেশন, বিমানের রিটার্ন টিকিট এবং ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এমনকি দুবাই যাওয়ার জন্য পর্যটকের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে কিনা তা নিশ্চিত করতে তার ব্যাংকের স্টেটমেন্টগুলো জমা দিতে হবে। এছাড়া দেশটিতে যাওয়ার আগে শেষ 3 মাসের বেতনও দেখাতে হবে। এই নতুন নিয়মে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া আরো কঠিন হয়ে পড়েছে এবং তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন। ভারতের বিরুদ্ধে মুসলিম বিশ্বে উত্তেজনা ও বয়কটের কণ্ঠস্বর বৃদ্ধি পাওয়ার ফলে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে দেশটির উপর নতুন চাপ তৈরি হচ্ছে। আমার এক বন্ধু আর কি, সে বলতেছিল যে ভারতের সঙ্গে তোমরা যেরকম করো, মানে ইন্ডিয়ান ফ্রেন্ড আর কি, মাঝে মাঝে ফোনে আলাপ হয়, তো বলে কি ভাই তোমরা তো আসলে আমাদের বগলতলায় আছো। বগলতলা মানে দেখায় এই যে বগলের নিচে ওখানে তুমি আসো, আমি যদি চাপ দিই তুমি কিন্তু শেষ। আমি বললাম হ্যাঁ কথা সত্য, ভৌগোলিকভাবে আমরা বগলতলায় আছি,
কিন্তু ভাবো তো এই বগলতলায় যদি এটা ফোড়া হয় তোমার কি অবস্থা হবে? মাসুদ কামাল, ভারতের পররাষ্ট্র সচিবের সফরের পর আমাদের দেশের মিডিয়ায় এই নিয়ে যতটুকু আলোচনা না হচ্ছে তার চেয়ে অনেক গুণ বেশি হচ্ছে ভারতীয় মিডিয়ায়, এবং সেটা সব ধরনের মিডিয়াতে এই বিষয়টিকে ফলো করে প্রচার করা হচ্ছে। সেখানে তারা কিন্তু তাদের অবস্থান থেকে সরে আসেনি, তাদের বয়ান যেগুলো প্রকাশ করছে সেটি হলো তারা দুটো বিষয়ে অবশ্য ফলো করে প্রচার করেছে। সেটি হলো যে দুটো দাবি প্রফেসর ইউনূস জানিয়েছেন। একটি হলো যে দিল্লিতে বসে শেখ হাসিনা যে কাজকর্ম করছে সেগুলো আমাদের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার পরিপন্থী, এটা বন্ধ করতে হবে। দ্বিতীয় যেটা হলো সেটি হলো যে ভারতীয় মিডিয়া যে অপপ্রচার করছে সেটি থামাতে হবে। কিন্তু তাদের এই রিপোর্টে এই বিষয়ে তাদের কোনো কিছু আমরা পাইনি যে ভারত এটাকে রিথিঙ্ক করবে কি করবে না, বরঞ্চ আমরা এটা লক্ষ্য করেছি যে ঠিক তার পরের দিনই কিন্তু আমাদের হাই কমিশন অভিমুখে বিজেপির সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে। আপনার কাছে আমার প্রশ্ন হলো, ভারতের যে এই মনস্তাত্ত্বিক একটা জায়গায় পৌঁছে গেছে যে এক জায়গায় থাকবে, তারা শেখ হাসিনাকে প্যাট্রোনাইজ করবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে মৌখিকভাবে মানলেও কার্যকরীভাবে মানবে না, এই প্রবণতা থেকে কি দিল্লি বেরিয়ে আসতে পারবে বা আসবে? এখানে এটা বলা কঠিন, আসবে কি আসবে না, আসতে চাইবে কি চাইবে না, এটা বলা কঠিন। কারণ তারা এতদিন তারা কিন্তু তাদের মনোভাবটা প্রকাশ করেছে। কারণ আপনার প্রতি আমার খুব আছে কি না আছে এটা আমি জানি। এখন যেই মাত্র আমি প্রকাশ করে ফেললাম তখন কিন্তু সবাই জানলো। এখন সবাই যখন জেনে গেল তখন কিন্তু আমাকে আবার ব্যাক করতে হলে একটু ইনে বেনে নানা রকম একটা অজুহাত ক্রিয়েট করে ব্যাক করতে হয়। আর যদি আমার মনে মনে থাকতো, আপনাকে প্রকাশ করার আগে যদি আমি বুঝতাম যে আমার ব্যাক করা উচিত, তাহলে আমি যে ব্যাক করলাম এটা কিন্তু কেউ বুঝলো না, তাই না? এখন ওনারা প্রকাশ করে ফেলেছে। ওনারা ভেবেছিল যে এইভাবে প্রকাশ করলে পরে বাংলাদেশ হয়তো একটা চাপ অনুভব করবে। তো চাপটা অনুভব করেনি বাংলাদেশ, করেনি। কারণ একটা কথা আছে, দাবা খেলায় না একটা ফর্মেট, একটা ফর্মুলা আছে, একটা স্ট্র্যাটেজি আছে। ওখানে বলা হয় যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আপনি যদি ডিফেন্স খুঁজেন, বারবার যদি আত্মরক্ষা করার জন্য থাকেন, আপনাকে অ্যাটাক করে থাকবে। আপনি যদি পাল্টা অ্যাটাক করেন, এটাই হলো সবচেয়ে ভালো ডিফেন্স। আমার কাছে কেন যেন মনে হয়েছে আমাদের গভর্নমেন্ট, বিশেষ করে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, তারা এই ফর্মুলায় গেছে। যেই দিন বিক্রম মিস্ত্রি চলে গেছেন পররাষ্ট্র সচিব, দেখেন তারপরেই কি হলো, ইউরোপীয় ইউনিয়নের লোকদের সঙ্গে কিন্তু ডক্টর ইউনূস বসছেন। ওই দিনই বসছেন, তো এরপরেই বসছেন। বসার পর কি হয়েছে, সেখানে আমাদের এখানে অনেক ইউরোপীয় দেশের দূতাবাস নাই। সেগুলো কোথায়? ইন্ডিয়াতে। আমাদের ছেলেমেয়েরা যারা নাকি ইউরোপে পড়তে যায়, তারা কিন্তু ভিসার জন্য ইন্ডিয়া থেকে ভিসা নিতে হয়, ওখানে যে অ্যাপ্লাই করতে হয়, আবার ওখান থেকে ভিসা আনতে হয়। এটা একটা মোটামুটি লেংদি প্রসেস এবং আমাদের জন্য খুবই কষ্টকর। তো ডক্টর ইউনূস কিন্তু ওদেরকে বলছে যে তোমরা তোমাদের ভিসা অফিস ওখান থেকে সরাই আনো, আমাদের এখানে আনো অথবা অন্য কোনো দেশে আনো, কারণ আমাদের জন্য যাওয়া আসার সমস্যা হচ্ছে, আমাদের স্টুডেন্টদের কষ্ট হচ্ছে। যে এই কথাটা শোনার জন্য ভারতে অবস্থানরত ইউরোপের 20টা দেশের প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে চলে আসছে। 20টা। বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম হয় নাই। আগে মাসুদ ভাই আপনি নিশ্চয়ই জানেন যে আগে কি ছিল। আগে এখান থেকে পররাষ্ট্র সচিব অথবা পররাষ্ট্র মন্ত্রী গিয়ে ওদেরকে ব্রিফিং করে আসতো। এখন এবার ঘটেছে উল্টো। ওরা কিন্তু এখানে এসে ইউনূসের সঙ্গে তারা কথা বলেছে। এই জিনিসটা যদি ধরেন, এখন আমি একটা হাইপোথেটিক্যালি কথা বলি, ডক্টর ইউনূসের এই আহ্বানে কেমন এখন কাজ হবে না? হবে। আমি তো নিশ্চিত যে 2-1টা দূতাবাস এখানে অলরেডি বুলগেরিয়া চিন্তা করছে তাদের অন্য জায়গায় নিয়ে যাবে, অন্য জায়গায় নেই, এখানেও আসবে, আমি শিওর। বাংলাদেশেও আসবে 2-1টা দেশ। আচ্ছা, আসার পর অন্য দেশেও যাবে। এই যে যাওয়াটা, মানে ওখানে আমার আর যেতে হবে না, এটা কি ভারতের জন্য একটা চপটাঘাত না? ব্যাপারটা খেয়াল করা। তার মানে কি, ডক্টর ইউনূস কিন্তু অফেন্সিভ খেলছেন। তো আমি ভারতের আচরণে, ভারতের মিডিয়াগুলো আমি মানে বিক্রম মিস্ত্রি চলে যাওয়ার পর আমি 2-1টা মিডিয়ার সংবাদ পড়ে মনে হচ্ছে যে মানে ওরা খালি কান্না করতে বাকি রাখছে যে কেন আমরা ভয় দেখায়, ভয় পায় না কেন। এখন কেন ভয় পায় না, এই দুঃখে তারা কাতর হয়ে গেছে। এই কাতরতা একটু সময় লাগবে। চক্ষুলজ্জা তো একটা আছে যে আমি করলাম, মানলো না, আমি এখন আবার ব্যাক করলাম, এটা তো হয় না। কাজে কয়েকদিন ইনে বিনিয়া এটা সেটা করে আলটিমেটলি ভাই পথে আসতে হবে। পথে আসতে হবে কেন জানেন? আমি বলি আপনাকে, ওরা তো বড় দেশ, আমরা ওদের ছোট দেশ। আমাদের চারদিকে কিন্তু ওরা, চারদিকে, একদিকে সমুদ্র আর সব দিকে ওরা।
আর ছোট্ট একটু জায়গায় মিয়ানমার আছে। তো আমার এক বন্ধু আর কি, সে বলতেছিল যে ভারতের সঙ্গে তোমরা যেরকম করো, মানে ইন্ডিয়ান ফ্রেন্ড আর কি, মাঝে মাঝে ফোনে আলাপ টালাপ হয়। তো বলে কি ভাই তোমরা তো আসলে আমাদের বগলতলায় আছো। বগলতলা মানে দেখায় এই যে বগলের নিচে ওখানে তুমি আসো, আমি যদি চাপ দিই তুমি কিন্তু শেষ। আমি বললাম হ্যাঁ কথা সত্য, ভৌগোলিকভাবে আমরা বগলতলায় আছি, কিন্তু ভাবো তো এই বগলতলায় যদি এটা ফোড়া হয় তোমার কি অবস্থা হবে? তখন তুমি খালি বগলতলা নিয়ে ঝামেলা পড়বা না, পুরো শরীর নিয়ে ঝামেলা পড়বা। তো বিষয়টা হলো এখানে ভারতও নিশ্চয়ই এটুকু বোঝে যে বাংলাদেশ যদি আমার জন্য ফোড়া হয়ে দাঁড়ায়, বিস্ফোরা হয়ে দাঁড়ায়, তাহলে আমারও শান্তি নাই। এই জিনিসটা কিন্তু ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরেই ভারতকে এটা বুঝিয়ে দিয়েছেন। তো আমার কথা হলো কি, এতে কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় না কেন? দেখেন মালদ্বীপ আমাদের মিরপুরের সমান একটা জায়গা রে ভাই। মালদ্বীপ কয়জন লোক বাস করে এখানে? 5.5 লাখ। তো তারা ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়ে মোহাম্মদ মুজ্জু প্রেসিডেন্ট হয়েছে, তারা কেউ চিনতো আজকে 2 বছর আগে? কেউ চিনতো না। খালি একটা স্লোগান দিয়ে ভারতের বিরুদ্ধে ইন্ডিয়া আউট, ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে তারা এখানে আসছে। প্রথমে তো ভারত খুব ভাব দেখালো, না আমরা যাবো না, কারণ মালদ্বীপে যত ট্যুরিস্ট যায় তার অ্যাবাভ 40% ভারতের। তো তারা যাবে না, তাহলে মালদ্বীপ শেষ হয়ে যাবে। এই ভয়ে কি মালদ্বীপ ভীত হয়ে কাঁপাকাঁপি করছে? করে নাই। ভারত বিকল্প হিসেবে তাদের লক্ষদ্বীপকে নিয়ে গেছে, যারা তো লক্ষদ্বীপে মোদী সাহেব সমুদ্রের পাড়ে যে ছবিও তুলছে, মোটামুটি লোকজন গেছে ওখানে, যায় না। টুরিস্ট মানে হওয়া কঠিন। এখন তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? সর্বশেষ দেখলাম মজ্জু আয়সা নিয়ে মোদির সঙ্গে গোলাগালি করতেছে। কেন গোলাগালি করতেছে? ভারত পিছু হটছে, এটাই নিয়ম। আপনি যার সঙ্গে লড়াই, বর্তমানে বিশ্বে যে এখন সৃষ্টি, এখন আর আগের মতো নাই ইচ্ছা হলে থাবা দিয়ে দখল করলাম, এত সহজ না বিষয়গুলো। এটা কিন্তু একটা আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে জড়ায় যায়, যে কারণে মালদ্বীপের মতো রাষ্ট্রের কাছে আপনাকে মাথা নিচু করতে হয়েছে। কেন? যে ওরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছিল। আমাদের সমস্যাটা হলো আমাদের এখানে মেরুদণ্ড সোজা করে থাকার মতো একটা রাষ্ট্রনায়ক দরকার ছিল, সেটা একদিন আমাদের ছিল না। আমাদের এখানে ছিল অনুগত ভৃত্য। এখন অনুগত ভৃত্য চলে যাওয়ার পর ওনাদের একটু মন খারাপ তবে হতে পারে। এই মন খারাপ নিয়ে বেশি আপনি মন খারাপ করেন না। মন খারাপ হয়েছে, একটু চিল্লাচিল্লি করবে, একটু কান্নাকাটি করবে। আলটিমেটলি ভাই আমরা যদি আমাদের মেরুদণ্ড সোজা রাখতে পারি, তাহলে স্বাধীন দেশ হিসেবে তারাও থাকতে পারবে, আমরাও থাকতে পারবো। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। আমি কিন্তু বলি না যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে। ভারত ভারতের মতো থাকবে, আমরা ভারতকে অবশ্যই ভালোবাসবো, বিনিময়ে তাকেও ভালোবাসতে হবে। আমরা তার সঙ্গে বাণিজ্য করব, বিনিময়ে তাকেও বাণিজ্য করতে হবে। এই বাণিজ্যের মাঝখানে গ্যাপটা ওই $10 বিলিয়ন হবে না, যে তারা খালি আমাদের কাছে বেচবে, আমরা খালি কিনবো, একতরফা বাণিজ্য চলবে না। এইটা যদি আমাদের সরকার নিশ্চিত করতে পারে, আমাদের সরকার যদি বেহায়ার মতো না বলে যে আমাদের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলেই হবে। ওই বেহায়াপনার থেকে আমরা রক্ষা পাইছি। আমরা ওই বেহায়াপনার মধ্যে আর দ্বিতীয়বার ঢুকতে চাই না, ওই অশ্লীলতার মধ্যে আমরা দ্বিতীয়বার ঢুকতে চাই না। এবং এটা যদি আমাদের দেশের সরকার যিনি থাকুন না কোনো, তারা যদি এটা নিশ্চিত করতে পারেন, আমি নিশ্চিত ভারত আমাদের সঙ্গে সম্পর্ক ভালো করবে। নাহলে ভারত যাবে এটা করে ভাই। ভারতের কোনো একটা প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক ভালো না, কারোর সঙ্গেই না। তো যাবে কোথায়? তাদের আমাদের কাছে আসতে হবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত, ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়ন কি, আপনারা কি বলবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা, মিথ্যা অপতথ্য প্রচার দীর্ঘদিন ধরে তারা করে আসছে। হাসিনার পতনের পরে ভারত বাংলাদেশ বিরোধী হয়ে গেছে, বাংলাদেশ নিয়ে নানাবিধ ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়ে গেছে ভারত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের ওপিনিয়ন। পুরো মুসলিম বিশ্ব এখন একসাথে একজোটে ভারতকে বয়কটের ডাক দিয়েছে, ভারতকে বয়কট করছে। কঠিন বিপদে ভারত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মনে করেছিল বাংলাদেশ ছোট্ট দেশ, বাংলাদেশকে যা বলবো তাই মানতে রাজি হবে, বাংলাদেশকে হুমকি ধামকি দিলে বাংলাদেশ ভয় পেয়ে যাবে, আমাদের হুকুমদারি, আমাদের দখলদারি কায়েম করব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অবশেষে এটা ভুলে গেছে ভারত। এখন রাষ্ট্র ক্ষমতায় আছে বাংলাদেশের প্রফেসর ইউনূস। শেখ হাসিনা স্বৈরাচারী সরকার নয়। প্রফেসর ইউনূস আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল খেলোয়াড়। ভারত এটা হয়তো ভুলেই গেছিল, এখন হারে হারে টের পারছে, এখন বুঝতে পারছে ভারত কি ভুল কাজ করেছে বাংলাদেশের বিরোধিতা করে। ভালো থাকবেন আপনারা, ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।